ভোট ইঞ্জিনিয়ারিংয়ে রাজসাক্ষী হিসেবে সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। উচ্চ পর্যায়ের নির্দেশে নির্দিষ্ট কিছু আসনে ইঞ্জিনিয়ারিং করে 11 দলীয় জোটের প্রার্থীদের হারানো হয়েছে। গতকালকে আমরা একটা রাজসাক্ষী পেয়েছি। সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা, অ্যাডভোকেট রিজওয়ানা। তিনি একটা সাংবাদিকের সাথে কথা বলে এটা প্রকাশ করেছেন যে আমরা যারা তাঁর ভাষায় নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদেরকে মূলধারা বা প্রধান শক্তি হিসাবে আমরা আসতে দিই। তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। এ যেন হাটে হাড়ি ভাঙার অবস্থা। অন্তর্বর্তী সরকারের অধীনে দেশে নির্বাচন হয়েছে, বিএনপি নেতৃত্বে নতুন সরকার গঠন হয়েছে, নির্বাচন ইস্যুতে সব আলাপ আলোচনা তো এখানেই শেষ হওয়ার কথা, কিন্তু না দর্শক, দীর্ঘ অপশাসনের পর হওয়া নির্বাচন নিয়ে যেখানে বিতর্ক উঠেছে সেখানে তো আর সহজে কিছু হচ্ছে না। নির্বাচনে বিএনপির বিরুদ্ধে বড় হারের পর থেকে জামায়াতের শীর্ষ পর্যায় থেকে অভিযোগ করে আসছিল ইঞ্জিনিয়ারিং তথা কারচুপি হয়েছে। ফেব্রুয়ারিতে এই বিতর্ক খানিকটা প্রশমিত হয়েছিল। জুলাই সনদ মেনে বিএনপির পক্ষ থেকে বিরোধী দল তথা জামায়াতকে ডেপুটি স্পিকার প্রস্তুতের ঘোষণা আসতে দলটি থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে অভিযোগ আসেনি। আর সে দায়িত্বটাই যেন এবার কাঁধে তুলে নিলেন সাবেক বন, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান। দেশের বেসরকারি এক টেলিভিশনে দেওয়া তার বক্তব্যের রেশ ধরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। পরিস্থিতি এমন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যে আগুন জ্বালিয়েছিল জামায়াত, এবার সেই আগুনে ঘি ঢাললেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই। একটি গণমাধ্যমের মুখোমুখি হন সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যেখানে অন্তর্বর্তী সরকারের সময় উগ্রবাদ মাথা চাড়া দেওয়ার প্রসঙ্গ টানেন সংবাদকর্মী। এরই প্রেক্ষিতে প্রশ্নের জবাবে সাবেক এ উপদেষ্টা কোনো দলের নাম না নিয়ে বলেন, তাদের রাজনীতির যে অংশ নারীবাদ, নারীর ক্ষমতায়ন ও নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে কখনো যেন সেই শক্তি মেইন স্ট্রিম হতে না পারে। আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা দেখা যাচ্ছে। এবার এই বিষয় নিয়ে মুখ খুলেছে জামাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে এমনটাই বলে মন্তব্য করেছেন জামাতের আমির। তারা আরও বলেন, তারা একজন রাজসাক্ষী পেয়েছেন। রাজসাক্ষীটি হলো সাবেক উপদেষ্টা রিজওয়ানা বলেছেন যে এই সরকারকে তারা কৌশলে ক্ষমতা এনেছেন। তবে এই কথা বলে তিনি এখন খুবই বিপাকে আছেন। জামাতের নেতাদের তুপের মুখে এখন উপদেষ্টা রিজওয়ানা। আমরা তার কথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই সরকার কারো দয়া ও নির্বাচনের 1/3 আসন পায়নি। আমরা এই উপদেষ্টার বিচার দাবি করছি সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর কারণে। ইতিমধ্যে আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন, অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিও স্কিপ না করে ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। গতকালকে আমরা একটা রাজসাক্ষী পেয়েছি। সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা, অ্যাডভোকেট রিজওয়ানা। তিনি একটা সাংবাদিকের সাথে কথা বলে এটা প্রকাশ করেছেন যে আমরা যারা তাঁর ভাষায় নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদেরকে মূলধারা বা প্রধান শক্তি হিসাবে আমরা আসতে দিই না। তাহলে বোঝা যায় আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বা আসছে, সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছে। একটি বাক্য, একটি সাক্ষাৎকার, আর সেই থেকেই রাজনীতিতে নতুন বিতর্ক। রিজওয়ানা হাসানের বক্তব্য কি উগ্রবাদ বিরোধী অবস্থান, নাকি নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের স্বীকারোক্তি? কখনো কখনো রাজনীতিতে একটি বাক্যই আগুন ধরিয়ে দিতে পারে পুরো মাঠে। হঠাৎ একটি বাক্য সামনে চলে আসে, ধর্মীয় উগ্রবাদীদের মেইন স্ট্রিম হতে দেয়নি। আর বাংলাদেশে রাজনীতির বাস্তবতায় সেই কথাটাই যেন আগুনে
ঘি ঢেলে দিল। কারণ এই কথাটি বলেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর সেই বক্তব্যকে ঘিরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক, পাল্টাপাল্টি অভিযোগ আর রাজনৈতিক ব্যাখ্যার যুদ্ধ। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর যখন দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, তখন কয়েকজন উপদেষ্টা খুব দ্রুত আলোচনার কেন্দ্রে চলে আসেন। তাদেরই একজন ছিলেন রিজওয়ানা হাসান। তিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। প্রশাসন, পরিবেশ ও নীতি সংক্রান্ত অনেক সিদ্ধান্তে তার ভূমিকা ছিল দৃশ্যমান। একদিকে তাকে অনেকেই দেখেছেন একজন নীতিবান ও স্পষ্টভাষী প্রশাসক হিসেবে, অন্যদিকে সমালোচকরা প্রশ্ন তুলেছেন তিনি কি সত্যিই নিরপেক্ষ ছিলেন। এই প্রশ্ন নতুন নয়, কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকার সেই পুরনো প্রশ্নগুলোকে আবার নতুন করে সামনে এনে দিয়েছে। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রিজওয়ানা হাসান বলেছিলেন, সমাজে এমন কিছু শক্তি আছে যারা নারীবাদ, নারীর ক্ষমতায়ন এবং সমান অংশগ্রহণের বিরোধিতা করে। সেই ব্যক্তি যেন কখনো মূলধারায় প্রভাব বিস্তার করতে না পারে, এজন্য সমাজের সবাইকে কাজ করতে হবে। এই বক্তব্যে তিনি বিশেষ করে উল্লেখ করেন ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীগুলোকে অনেক সময় নারীদের নিয়ে কটূক্তি করে, মাজারে হামলা চালায়, বাউলদের উপর নির্যাতন করে। তার মতে নারী সমাজ ও নাগরিক সমাজের প্রতিরোধের কারণে এসব শক্তি মূলধারায় জায়গা করতে পারেনি। শুনতে বিষয়টি ছিল সামাজিক আদর্শিক অবস্থানের কথা, কিন্তু রাজনীতিতে একটি বাক্য কখনো কখনো অন্য অর্থ নিয়ে আসে। এই বক্তব্যের পরপরই তীব্র প্রতিক্রিয়া আসে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, রিজওয়ানা হাসানের বক্তব্য আসলে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের ইঙ্গিত। তার দাবি, যদি কেউ বলেন কোনো রাজনৈতিক শক্তিকে মূলধারায় আসতে দেওয়া হয়নি, তাহলে প্রশ্ন ওঠে কিভাবে তা করা হয়েছে। তিনি বলেন, এতে বোঝা যায় নির্বাচনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং কর্মকর্তাদের মাধ্যমে কোনো দলকে জেতানো বা হারানোর পরিকল্পনা ছিল কিনা। আর এখানে বিতর্ক নতুন মাত্রা পায়, কারণ তাহেরের ভাষায় রিজওয়ানা হাসান যেন একটি ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী হয়ে গেছেন। এই অভিযোগের পর একের পর এক প্রশ্ন আসে, যদি সত্যি কোনো শক্তিকে মূলধারায় আসতে বাধা দেওয়া হয়ে থাকে, তাহলে সেটা কি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, নাকি প্রশাসনিক কৌশল, নাকি এটা ছিল কেবল সামাজিক প্রতিরোধের কথা। রাজনীতির অন্দরে তখন আরেকটি শব্দ ঘুরতে শুরু করে, ডিপ স্টেট। আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার শাহরিয়ার মন্তব্য করেন, অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্তের পেছনে অদৃশ্য শক্তি কাজ করেছিল। তার মতে এই ধরনের বক্তব্য সেই সন্দেহকে আরও বাড়িয়ে দেয়। এত যুক্তির মাঝে থেকেও থাকেননি রিজওয়ানা হাসান। তিনিও তার সপক্ষে যুক্তি দিয়েছেন। বিতর্ক যখন চরমে, তখন বিকেলে নিজের অবস্থান পরিষ্কার করেন রিজওয়ানা হাসান। তিনি বলেন, তার বক্তব্যকে খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। তার বক্তব্যে তিনি কোনো রাজনৈতিক দলের কথা বলেননি। তিনি বলেছেন ধর্মীয় উগ্রবাদী শক্তির কথা। সাক্ষাৎকারের মূল প্রশ্ন ছিল মাজারে হামলা, বাউলদের উপর নির্যাতন এবং নারীদের নিয়ে কটূক্তি। তিনি বলেন, নারী সমাজ এবং নাগরিকদের প্রতিবাদের কারণেই সেই উগ্রবাদী শক্তি ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। আর তিনি যে মেইনস্ট্রিম হতে দেয়নি বলেছিলেন, সেটা সরকার নয়, নারী সমাজের প্রতিরোধের কথাই বোঝাতে বলা হয়েছে। তার দাবি, কোনো রাজনৈতিক দলকে মূলধারায় আসতে না দেওয়ার কথা তিনি বলেননি। বাংলাদেশের রাজনীতিতে এমন ঘটনা নতুন নয়। একটি বক্তব্য, একটি শব্দ, আর তারপর সেটির নানা ব্যাখ্যা। কেউ সেটিকে দেখেন আদর্শিক অবস্থান হিসেবে, কেউ দেখেন রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে। এ যেন একই মুদ্রার এপিটোপিট। একদিকে বলা হচ্ছে এটা নারীর অধিকার ও উগ্রবাদ বিরোধী অবস্থানের কথা, অন্যদিকে বলা হচ্ছে এটা নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের ইঙ্গিত। বাংলা প্রবাদে আছে, শস্যের মধ্যেই ভূত, অর্থাৎ সমস্যাটা অনেক সময় বাইরের নয়, ভেতরের। এই বিতর্কের পর অনেকেই প্রশ্ন তুলেছেন, অন্তর্বর্তী সরকার কি সত্যি সম্পূর্ণ নিরপেক্ষ ছিল, নাকি তার ভেতরেও রাজনৈতিক প্রভাব ছিল। এখন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। রিজওয়ানা হাসানের নিজের ব্যাখ্যা অনুযায়ী যদি ধরা হয়, তার বক্তব্য ছিল মূলত মাজারে হামলা, বাউলদের উপর নির্যাতন এবং নারীদের নিয়ে কটূক্তি করা উগ্রবাদী শক্তি নিয়ে, তাহলে স্বাভাবিকভাবেই একটি পাল্টা প্রশ্ন আসে। সেটা হলো, যদি বক্তব্যটি সত্যি উগ্রবাদ, নারী বিদ্বেষ এবং সাংস্কৃতিক সহিংসতার প্রসঙ্গে হয়ে থাকে, তাহলে সেটি শুনে রাজনৈতিকভাবে এত তীব্র প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন কেন হলো। উপদেষ্টা রিজওয়ানা যে মিথ্যা প্রপাগান্ডা ছড়াইছে এই সরকারের বিরুদ্ধে, তাকে অবিলম্বে বিচারের আওতাধীন আনা দরকার। কারণ
সে যে কথা বলেছে এই কথা একদম সরকার বিরোধী। সরকারে কোনো কৌশলে বা কোনো ইঞ্জিনিয়ারিংয়ে জয়লাভ করেনি, তিনি জনগণের ভোটে এই সরকার হয়েছেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।